উত্তরপ্রদেশের ছোট্ট শহর হারিদাসনগরে আজ এক সাধারণ ছেলেটির রবির বিয়ে হচ্ছে। মঙ্গলম কনে নেহা, পড়াশোনা করা, বুদ্ধিমান আর স্বপ্নে ভরা মেয়ে। মণ্ডপে বসে দুজনেই একে অপরকে দেখছিল। রবির মুখে সত্যিকারের হাসি, আর নেহার চোখে ভবিষ্যতের অনেক স্বপ্ন। কিছুক্ষণ পর পণ্ডিতজি বললেন, এখন থেকে তোমরা দুজন একে অপরের জীবনসঙ্গী। আর এক্ষুনি তাদের নতুন জীবন শুরু হলো। বিয়ের পর প্রথম রাত এসে গিয়েছিল। বিয়ের সব রেওয়াজ শেষ, রাত গভীর হয়ে গিয়েছিল। ঘরে বিছানায় রবি আর নেহা একটু সংকোচে বসেছিল। তারপর নেহা ধীরে ধীরে কথা শুরু করল। শোনো তো, তোমাকে একটা জরুরি কথা বলতে হবে। হ্যাঁ, বলো না। কি ব্যাপার নেহা? আমি আরও পড়াশোনা করতে চাই, এবং আমার স্বপ্ন পুলিশ ইন্সপেক্টর হওয়া। বাহ, এটা তো খুব ভালো কথা। তুমি অবশ্যই পড়াশোনা করো, আমি তোমার পুরো সাপোর্ট দেব। সত্যি? কিন্তু আর একটা কথা আছে। তুমি তো অটো চালাও। অটোর আয়েই তো বাড়ির খরচ চলে। আর আমার পড়াশোনায় অনেক খরচ হবে। কোচিং ফি, বইপত্র, এসব খরচ কি করে ম্যানেজ করবে? নেহা, তুমি কেন চিন্তা করো? আমি তো আছি না। তুমি আমার স্ত্রী, এবং তোমার স্বপ্ন এখন আমার স্বপ্ন। আমি দিন-রাত অটো চালাবো, কিন্তু তোমার পড়াশোনা কখনো থামতে দেব না। শুধু তুমি মন দিয়ে পড়াশোনা করো। তুমি কতটা ভালো সেটা আমি সত্যিই জানি। আমি সত্যিই ভয় করছিলাম যে তুমি হয়তো পড়াশোনার জন্য না বলবে। আরে পাগল, এখন আমরা দুজন এক হয়েছি। তোমার সুখেই আমার সুখ। আমি জানি। সেই রাতে দুজনেই একে অপরের হাত ধরে একটা প্রতিশ্রুতি দিল, স্বপ্নগুলো একসাথে পূরণ করার। কিন্তু রবি জানত না যে সেই স্বপ্ন একদিন তার পুরো জীবন উল্টে দিয়ে দেবে। বিয়ের কয়েকদিন পর নেহা নিজের পড়াশোনা শুরু করে দিয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত বই, নোট, কোচিং আর স্বপ্নের দৌড়। আর ওদিকে রবি, সে তো সকালে সূর্য ওঠার আগেই অটো নিয়ে বেরিয়ে পড়ে, আর রাত দেরি পর্যন্ত রাস্তার ধারে অটো চালায়, কাজ করে। কখনো ঝড়ের রোদের তাপ, কখনো বৃষ্টি, কখনো খালি পেটে। তবু তার মুখে সবসময় একটা অদ্ভুত শান্তি থাকে। আমার নেহা একদিন ইন্সপেক্টর হবে। বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। কখনো কখনো এমনও হতো যে রবি নিজের জন্য খেতে পারত না, কিন্তু নেহার জন্য দুধ আর ফল নিয়ে আসতো অবশ্যই। নেহা যখন এটা দেখত, বলতো, তুমি কেন নিগে ফামা, এভাবে তো চলবে না। রবি হালকা একটা হাসি দিয়ে উত্তর দেয়, আমার কিছু হবে না, তুমি তো তোমার পড়াশোনায় মন দাও। নেহা বুঝতো রবি তার জন্য কত কিছু করছে, আর সেই কারণেই সে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য হতো। এভাবেই ধীরে ধীরে 6 বছর পার হয়ে গেল। এখন নেহা একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে গিয়েছে, আর তাদের একটা ছোট্ট ছেলে হয়েছে। একদিন রবি তার অটো নিয়ে হরিদাসনগরের সরু রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল। গরম অনেক বেশি ছিল, রাস্তাগুলো ভিড়ে ভর্তি ছিল। কিন্তু রবি যেমন সবসময় কাজের মধ্যে মন দিয়েছিল। হঠাৎ পিছন থেকে এক পুলিশ ভাইয়ের শীতী আওয়াজ, একজন পুলিশ অফিসারের কণ্ঠস্বর শোনা গেল, ওরে, অটো গাড়িটা পাশে দাঁড়াও। রবি সঙ্গে সঙ্গেই অটো থামালো। পুলিশ অফিসার রবির কাছে এসে কড়া স্বরে বলল, তুমি ট্রাফিক নিয়ম ভাঙছ, এখন জরিমানা দিতে হবে। রবি অবাক হয়ে বলল, সাহেব, আমি কোন নিয়ম ভাঙেছি কিছুই বুঝতে পারছি না। পুলিশ অফিসার আরও জোরে বলল, তুমি ট্রাফিক সিগন্যাল ভাঙেছ, এখনই জরিমানা দাও, না হলে থানায় চল। থানার নাম শুনে রবির মুখে হঠাৎ একটুখানি আশা জেগে উঠল। মনে পড়ল তার স্ত্রী নেহা এখন ওই এলাকার থানায় ইন্সপেক্টর। ভুল হয়েছে। শেষ পর্যন্ত তো ওই মানুষটাই দিনরাত পরিশ্রম করে নেহাকে এই জায়গায় নিয়ে এসেছে। নিজের সব সুখ ত্যাগ করে দিয়েছে, যাতে নেহা তার স্বপ্ন পূরণ করতে পারে। এই ভাবনা নিয়ে রবি চুপচাপ পুলিশদের সঙ্গে থানায় চলে গেল। থানায় পৌঁছেই ওকে একটা বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। ভিতর থেকে জোরে আওয়াজ আসছিল। নেহা রেগে ফোনে কথা বলছিল, আমার নামের ভুল সুবিধা নাও না। আমি এই জায়গা আমার পরিশ্রমে পেয়েছি, আমার থেকে এমন আশা করো না। কিছুক্ষণ পর নেহা বেরিয়ে এলো। এখন সে আর আগের নেহা ছিল না। তার হাঁটা, তার ভঙ্গি, সবই বদলে গিয়েছিল। সে সৈনিককে জিজ্ঞেস করল, এটা কেন ধরে রেখেছ? সৈনিক তৎক্ষণাৎ উত্তর দিল, ম্যাডাম, এ লোক ট্রাফিক নিয়ম ভেঙেছে আর জরিমানা দিতে চাইছে না। রবি আশা ভরা চোখে নেহার দিকে তাকালো। সে পুরো বিশ্বাস করেছিল নেহা তার কথা অবশ্যই শুনবে, কিন্তু নেহার মুখ একদম কঠোর ছিল, এমন যেন সে তাকে চিনতেই না। সে ঠান্ডা স্বরে বলল, যদি এই লোক জরিমানা না দেয়, তাহলে এর অটোটা বাজেয়াপ্ত করে নিয়ে যাও, আর এখান থেকে বের করে দাও। এটা শুনে রবির পায়ের তলায় জমি সরে গেল। যে অটো চালিয়ে সে নেহাকে ইন্সপেক্টর করেছিল, আজ সেই অটো তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল। নেহা হাওলদারকে আদেশ দিল, অটো নিয়ে এসো আর তাকে বাইরে নিয়ে যাও। যদি অটো দরকার হয় কাল কোর্ট থেকে ছাড়িয়ে আনবে। রবির শরীরে জ্বর এসে গেল, কিন্তু সে কিছু করল না। সে চুপচাপ ওখান থেকে বের হয়ে গেল। তার পা ভারী হয়ে গিয়েছিল, কাঁধ নিচু হয়ে গেছে, আর হৃদয় পুরোপুরি ভেঙে পড়েছিল। বাড়ি ফিরে রবি তার মাকে সবকিছু বলল। তার কণ্ঠে গভীর বেদনা ছিল। মা, নেহা এতটাই বদলে গেছে যে সে আমাকে চিনতেই অস্বীকার করেছে। সেই একই ঠোঁটকে জব্দ করিয়ে দিয়েছে যাদের জন্য আমি তার পড়াশোনার খরচ বহন করেছি। এটা শুনে মায়ের কণ্ঠ চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি ধীর স্বরে বললেন, বাবা, মনে আছে বিয়ের পর নেহা বলেছিল সে পড়াশোনা করবে? আমরা কত কষ্ট করে তার পাশে ছিলাম, কিন্তু আজ সে আমাদেরই ভুলে গেছে। ঘরে একটা নীরবতা নেমে এলো। রবিশের ছোট ছেলেটা গোলু তার দাদির সঙ্গে বেশি সময় কাটাত। নেহা সব সময় নিজের কাজে ব্যস্ত থাকত, তাই গোলু তার মায়ের থেকে দূরে থাকত। সে দাদির সঙ্গে খেলত, তাদের সঙ্গে হাসত, খুশি থাকত, এবং তাদের কাছেই ঘুমাত। নেহা সরকারি কোয়ার্টার পেয়েছিল, তাই সে সেখানে থাকত, আর রবিশের বাড়িতে খুব কম আসত।
কম ছিল। পরদিন নেহা থানায় অপেক্ষা করছিল। মনে হচ্ছিল রবি কোর্টের কাগজ নিয়ে আসবে, কিন্তু রবি আসেনি। রেগে গিয়ে সে সরাসরি রবির বাড়িতে চলে গেল। বাড়ির ভিতরে দৃশ্য দেখে সে আরও রেগে গেল। রবি তার মায়ের পা চুমুখাচ্ছিল আর গোলু কাছে খেলছিল। কারোই শিশুটার দিকে বেশি খেয়াল ছিল না, তবু সে খুশি ছিল। নেহা রেগে চেঁচালো, তোমরা এখানে আরাম করে বসে আছো আর অটো ছাড়ানোর জন্য আসছো না? রবি চুপ ছিল, তার চোখে গভীর দুঃখ ছিল, যেন সে সবকিছু হারিয়ে ফেলেছে। নেহা রেগে রবি আর তার মায়ের ওপর চেঁচাতে লাগলো, শুরু করে দিলাম, তোমরা তো বাচ্চা দেখাশোনা করতেও জানো না। এমন বাচ্চা কি পালা হয়? যদি এর কিছু হয়ে যায় তাহলে দায় কে নিবে? রবি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, তুমি কি বলছো? বাচ্চার জন্ম থেকে এখন পর্যন্ত মাই তো বড় করেছে। ওদের ভালো করে জানা আছে বাচ্চার যত্ন কিভাবে নিতে হয়। এই ব্যাপারে কিছু বলো না। এটা শুনে নেহা রেগে গেল। সে জোরে বলল, তুমি অটো ছাড়াতে কেন আসনি? আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তবুও তুমি সময় মতো আসনি। রবি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমার এত চিন্তা থাকলে আমি তো বলতাম আমার অটো জ্বালিয়ে দিবি না, তুমি তো বড় অফিসিয়াল, সত্যি জানতেই পারতিস, কিন্তু তোমার মনে হয়েছিল আমি তোমার ইউনিফর্মের সুবিধা নিতে চাই, অথচ আমি কিছু ভুল করিনি। এখন নেহার রাগ পুরোপুরি ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তোমাদের মতো গাওয়ার লোকেরা কি জানো ডিউটি কেমন করতে হয়? তোমরা তো শিশুর যত্ন ভালোভাবে নিতে পারো না। এ তো বলেই নেহা ঘরে ঢুকে গেল। ওখানে সে তাড়াহুড়ো করে গোলুর কাপড় আর জিনিসপত্র ব্যাগে লুতে শুরু করলো। সব ব্যাগে রাখার পর নেহা ঘর থেকে বেরিয়ে এসে রবিশের কাছে গেল। বলল, আমি গোলুকে নিয়ে যাচ্ছি, তোমাদের মতো গোয়ারা লোকেদের সাথে থাকতে চাই না। আমি কতদিন তোমাদের বকবক শুনব? রবি শান্তশলা দ্বন্দ্ব, যদি তোমার জন্য এটা ঠিক লাগে তাই করো। এরপর নেহা গোলুকে নিয়ে সরকারি কোয়ার্টারে চলে এলো। যখন এটা নেহার মায়ের বাবার কাছে পৌঁছল, তারা ফোনে তাকে ভালো করে ডাঁটল, কিন্তু নেহা নিজের পদবীর গর্বে মর্ত ছিল। সে স্পষ্ট করে বলল, আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমার জীবন, এতে তোমরা হস্তক্ষেপ করো না। এটা শুনে তার মা বাবার মন ভেঙে গেল। তারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু নেহা তাকে আর বকাটকা বলেই দিত। ধীরে ধীরে নেহা সবার থেকে দূরে সরে গেল। এখন নেহা গোলুর দেখভালের জন্য নীলম নামে এক নৌকা এনেছিল। কিছু দিন আলো একদিন দুপুরে নীলম গোলুকে নিয়ে বাজারে গেল। ঠিক তখনই মা সবিতাও সেখানে কিছু কিনতে এসেছিলেন। গোলু যখন ঠাকুমাকে দেখে, তখন সে দৌড়ে এসে তাদের কাছে লেগে পড়ল। তার চোখে জল ছিল। কাঁদতে কাঁদতে বলল, ঠাকুমা, আমি আপনার সঙ্গে থাকতে চাই। মাম্মির কাছে যাই না। মাম্মি একটা ময়লা চাচার সঙ্গে থাকে আর তারা দুজনেই আমাকে মারেন। এটা শুনে মা সবিতা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি জোরে জোরে জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি কি বলছো? মাম্মি কার সঙ্গে থাকে? গোলু কাঁদতে কাঁদতে বলল, মাম্মির বাড়িতে একটা চাচা প্রতিদিন আসে, ছুটির দিনে তো সারা দিন থাকে। আমি যদি ঘুমাই না, মাম্মি আর ওই চাচা আমাকে ডাকে আর মারেন। তাই আমি এখন ঘুমানোর অভিনয় করি। ওরা দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলে আর জোরে জোরে হাসে। আমি এটা একদম পছন্দ করি না। দাদা আমাকে মাম্মির কাছে থাকতে দেয় না। ঠিক তখনই সেবিকা নীলম ছেলেটিকে ওইখানে এসে সে গোলুকে তার দাদির কাছে লেগে থাকতে দেখল আর তার হাত ধরে যেতে বলল। গোলু বলল, আমাকে মম্মির কাছে যেতে হবে না, আমি বাবা আর দাদির সাথে থাকতে চাই। মা সবিতা মনের ভেতর এক ঝলক অনুভব করলেন। তিনি নীলমকে বললেন, কোনো সমস্যা নেই, তুমি তোমার জিনিসপত্র নিয়ে আয়ো, আমি এদিকে গোলুর সাথে বসে থাকব। তাদের মন চাইল যে তারা তাদের নাতিকে নিজের সঙ্গে নিয়ে যাক, কিন্তু নীলম স্পষ্টভাবে অস্বীকার করল। বলল, মালকিন খুবই কড়া নির্দেশ দিয়েছে যে শিশু আপনার পাশে যাবে না। মা সবিতা তখন গোলুকে ভালো করে বুঝালাম, ছেলে, এখন তোমাকে মাকে সঙ্গে থাকতে হবে, কিন্তু আমরা খুব শিগগিরই আসব আর তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। গোলু কেঁদে কেঁদে নীলমের সঙ্গে চলে গেল আর মা সবিতা মন খারাপ করে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে মন একদম শান্ত ছিল না। গোলুর কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। তিনি চাইতেন না যে রবি এইসব কিছু জানুক, কিন্তু শেষ পর্যন্ত জোর করে সব কিছু বলতে হলো। তিনি রবিকে বললেন, ছেলে, আজ বাজারে গোলুকে দেখেছি। সে বলল নেহার বাড়িতে কোনো অচেনা লোক আসে। শুনে রবি হকচকিয়ে গেল। রবি মনের ভেতর গরম গরম জ্বালা আর ব্যথা একসঙ্গে ঘুরে বেড়াতে লাগল। সে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিল, এখন সত্যি নিজের চোখে দেখতে হবে। এক ছুটির দিনে রবি মাকে না জানিয়ে নেহার সরকারি কোয়ার্টারে চলে গেল। নেহা ঘুম থেকে উঠে দরজা খুললে রবি দেখে সে আতঙ্কিত হয়ে গেল। সে রেগে রেগে বলল, তোমরা এখানে কি করছো? মা সবিতা শান্তস্বরে বলল, আমরা গোলুকে দেখতে এসেছি। নেহা চুপ হয়ে গেল। রবি কিছু না বলেই ভেতরে ঢুকে গেল, আর ভেতরের দৃশ্য দেখে তার রক্ত গরম হয়ে উঠল। ঘরের বিছানায় এক তরুণ লোক শুয়েছিল আর গোলু তার কাছে ঘুমাচ্ছিল। রবি রেগে উঠল আকাশ ছোঁয়ার মতো। রেগে গিয়ে সে নেহাকে এক জোরালো থাপ্পড় মারল। থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা উঠে বসল আর রেগে বলল, এটা কে যে তোমাকে মারছে? নেহা তিরস্কারপূর্ণ চোখে বলল, এই তো আমার অলস আর গোড়া স্বামী। রবির রাগ আরও বেড়ে গেল, তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু মা সবিতা তাকে থামিয়ে বলল, বাবা, ধৈর্য ধরো। রবি গোলুকে কোলে তুলে নেহার চোখে চোখ রেখে বলল, তাহলে এই কারণেই তুমি এখানে ছিলে? আসলে সেই লোক আর কেউ নয়, নেহার সিনিয়র অফিসার বিক্রম ছিল, যার সঙ্গে তার ট্রেনিংয়ের সময় থেকেই খারাপ সম্পর্ক ছিল।
সবকিছু সামনে আসার পরও নেহাকে কোনো লজ্জা হয়নি। সে ঠান্ডা এবং অহংকারী ভঙ্গিতে বলল, ভালো হয়েছে, তুমি নিজে এসে দেখে নিলে। এখন আমার তোমাদের মতো গম্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আজকের পর আমার মুখোশ দেখিও না। আর যেতেই একটা কাজ করে দাও, আমি তালাকের কাগজ তৈরি করে রেখেছি, এগুলোতে সই করে দাও। রবি এক মুহূর্তও ভাবল না। সে কিছু না বলে কাগজগুলি নিয়ে চুপচাপ সই করে দিল। তারপর গোলুকে নিয়ে সেখান থেকে চলে গেল। এখন রবি তার বাড়ির একটি ছোট্ট ঘরে বসেছিল। তার চোখে বেদনা ছিল, কিন্তু এবার সে ভাঙেনি। তার কাছে মা ছিল আর তার ছেলে গোলু, আর এটাই এখন তার পৃথিবী। সেই রাতে রবি এক সিদ্ধান্ত নিল, এখন আমি আর কারোর জন্য নই, শুধু আমার মা আর আমার ছেলের জন্য বাঁচব। দিনরাত পরিশ্রম করব আর একটা ভালো সুযোগ তৈরি করব। রবি পড়াশোনায় ভালো ছিল, সে 12 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু পরিবারের দায়িত্বের কারণে সে দ্রুত কাজ করতে শুরু করলো আর তার পড়াশোনা চালিয়ে যেতে পারল না। পরের দিন থেকেই রবি আবার কঠিন পরিশ্রম শুরু করে দিল। সকালে তাড়াতাড়ি উঠে অটো নিয়ে বেরিয়ে পড়তো, সারাদিন রাস্তার ধারে কঠোর পরিশ্রম করত, আর রাতে বাসায় এসে পড়াশোনা করত। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ে সেটার তো কিছুই খেয়াল থাকতো না, কখনো খাওয়াও ছুটে যেত। কিন্তু তার মনোবল আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। মা সবিতাও তার পাশে দাঁড়িয়েছিল। তারা বাড়ি থেকেই আচারের আর পাপড়ের ছোট্ট একটা কাজ শুরু করেছিল। পাশের মেয়ে সুমনও তাদের সাহায্য করতে শুরু করলো। ধীরে ধীরে তাদের কাজ চলতে লাগলো। রবি এখন পুরোপুরি বদলে গেছে। এখন তার চোখে শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, একদিন এত বড় মানুষ হতে হবে যে কেউ তাকে দুর্বল ভাবার ভুল করবে না। দিন, সপ্তাহ আর মাস কেটে গেল, রবি হার মানেনি। আর কয়েক বছর কঠোর পরিশ্রমের পর সেই দিন আসল, যখন রবি এএসপি পদে বাছাই হয়ে গেল। তার সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ল। খবর ছেপে গেল কাগজে, এক অটো চালানো ছেলেটা হয়ে গেল এএসপি। মিডিয়া তার ইন্টারভিউ নিতে আসতে লাগলো। রবি তার পোস্টিং করালো সেই এলাকায় যেখানে নেহা ইন্সপেক্টর ছিল। কিন্তু ওদিকে নেহার জীবন পুরো বদলে গিয়েছিল। সে তার সিনিয়র অফিসার বিক্রমের জালে আটকা পড়ে গিয়েছিল। নেহা বিক্রমকে বলল, তুমি আমাকে বিয়ে করো, না হলে আমি এই অবৈধ সম্পর্কটা শেষ করব। রয়েছি। বিক্রম হাসতে হাসতে বলল, বিয়ে, আর সেটা তোমার সঙ্গে? এমনটা তুমি কি করে ভাবতেই পারলে যে আমি তোমার সঙ্গে বিয়ে করব? যে মেয়ে তার স্বামী আর নিজের সন্তানের জন্য কিছু করল না, সে আমার কি করে হতে পারে? বিক্রম মোবাইলে চালাকির ছলে নেহার একটা প্রাইভেট ভিডিও করে ফেলেছিল, আর এখন ওই ভিডিও নিয়ে ওকে ব্ল্যাকমেল করছিল। বিক্রম হাসতে হাসতে বলল, যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই ভিডিও থেকে তোমার মুখ ব্লার করে তোমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। দেখো, তোমার চাকরিটাও থাকবে না আর সম্মানটাও যাবে। এটা শুনে নেহা ভয় কাঁপতে লাগলো। এখন তার কোনো উপায় ছিল না, সে চুপচাপ সব সহ্য করতে লাগলো। ধীরে নেহা ভিতর থেকে ভেঙে পড়ল। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একদিন নেহা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে ফাইল দেখছিল। হঠাৎই সে চক্কর খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। তাকে সঙ্গেই হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তাররা চিকিৎসা শুরু করল। কয়েক ঘন্টা পরে রবি নেহাকে দেখতে হাসপাতালে এলো। রবি যখন তাকে দেখল, অবাক হয়ে গেল। যে নেহা আগে অহংকারে ভরা থাকত, আজ সে দুর্বল আর ভেঙে পড়া মনে হচ্ছিল। ডাক্তার বলল, ওর অবস্থা বেশি চাপ আর খারাপ খাওয়ার কারণে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রবি ভাবতে লাগল, নেহার এমন অবস্থা কি করে হতে পারে? কিছুদিন পর নেহা যখন ঠিক হয়ে গেল, রবিকে সব সত্য বলবে। একদিন বাজারে তার মুখোমুখি হলো মা সবিতা। নেহা দৌড়ে তাদের কাছে গেল। মা, আপনি কেমন আছেন? মা সবিতা তাকে দেখে বললেন, নেহা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ। এখন আমাদের তোমার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো মানেই হয় না। নেহা কেঁদে কেঁদে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় একটা ভুল করেছি। হয়ে গেছে, রবিকে বলো সে আমাকে মাফ করে দিক। মা সবিতা ঠান্ডা স্বরে বলল, মেয়ে, প্রতিটি ভুলের একটা শাস্তি থাকে, আর এখন তোমাকে সেই শাস্তি ভোগ করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে গেল, আর নেহা ওখানেই দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে থাকল। এখন নেহা পুরোপুরি ভেঙে পড়েছিল। কয়েকদিন পর সে সাহস করে প্রথমেই তার বাবা মায়ের কাছে যেতে ঠিক করল। সে তাদের বাড়িতে গেল। নেহা কাঁদতে কাঁদতে বলল, মা, বাবা, আমাকে আপনার সাহায্য দরকার। কিন্তু তারা ঠান্ডা স্বরে বলল, যেদিন তুমি তোমার পরিবারকে ত্যাগ করেছিলে সেদিনই তুমি আমাদের হারিয়েছিলে। এখন আমাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন নেহার কাছে আর কোনো ভরসা ছিল না। শেষমেশ সে রবির বাড়িতে পৌঁছল। দরজা খোলা ছিল, সামনে রবি দাঁড়িয়েছিল। রবি তাকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখন এখানে কেন এসেছ? আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। নেহা কেঁদে বলল, রবি, আমার তোমার সাহায্য দরকার। রবি বলল, কিন্তু কখন তোমার আমাদের দরকার পড়েছিল? না আগে ছিল না, না এখন আছে, তো আমরা কেন সাহায্য করব? এটা শুনে নেহা তার তায়ের কাছে পড়ে পড়ে জোর জোরে কাঁদতে লাগল। রবি, আমার এক বড় ভুল হয়ে গেছে। আমার সিনিয়র বিক্রমের কাছে আমার প্রাইভেট ভিডিও আছে। সে আমাকে ব্ল্যাকমেইল করছে, বলছে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। আমি পুরোপুরি ফেসে গিয়েছি, আমাকে বাঁচাও প্লিজ। এটা শুনে রবি কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার মধ্যে রাগও ছিল, ব্যথাও ছিল। কিন্তু তারপর সে এক গম্ভীর শ্বাস নিল, বলল, আমি তোমার সাহায্য করছি শুধু এই জন্য না যে আমি তোমার স্বামী ছিলাম, বরং একজন মানুষ এবং একজন পুলিশ অফিসার হিসেবে করব। পরদিনই রবি পুরো মামলার তদন্ত শুরু করল। সে বিক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। বিক্রমের বিরুদ্ধে অনেক গুরুতর ধারাগুলো আরোপ করা হলো। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে বিক্রমকে গ্রেফতার করা হলো। তার সব ডিভাইস বাজেয়াপ্ত করা হয় এবং নেহার প্রাইভেট ভিডিও পুরোপুরি মুছে ফেলা হয়। এখন নেহা পুরোপুরি ভেঙে পড়েছিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে রবিশের সামনে দাঁড়িয়ে বলল, নেহার চোখে জল এসে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, আমি তোমার যোগ্য নই, কিন্তু তুমি তারপরও আমার সাহায্য করেছ। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? রবি কিছুক্ষণ চুপ করেছিল। তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, নেহা,
যদি কথা শুধু ভুলের হয় তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি শুধু ভুল করনি, তুমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছ যার উপর একটা সম্পর্ক দাঁড়ায়। বিয়ের পর যদি কেউ নিজেরই সম্পর্কের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, অন্য কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে পারে, তাহলে ওর ওপর আবার বিশ্বাস করা সহজ হয় না। আমি তোমাকে একজন মানুষ আর একজন পুলিশ অফিসার হিসেবে সাহায্য করতে পারতাম, আর করেছি ওটা, কিন্তু তোমাকে এখন আর স্ত্রী হিসেবে মানতে পারবো না। এখন নেহার কাছে বলার মতো কিছুই বাকি ছিল না। নেহা শেষবার তার ছেলে গোলুকে দূর থেকে দেখল, তার চোখে দিয়ে জল ঝরছিল, কিন্তু এইবার সে তাকে কাছে ডাকার চেষ্টা করেনি। সে চুপচাপ ঘুরে চলে গেল আর কিছু না বলেই অনেক দূরে চলে গেল। সেই দিনের পর থেকে নেহা আর ফিরে আসেনি, আর রবি তার ছেলে আর মার সাথে নতুন আর সত্যিকারের জীবনযাপন করতে শুরু করল। বন্ধুরা, এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে ভুল সিদ্ধান্ত আর ভুল পথে শুরুতে হয়তো সহজ মনে হয়, কিন্তু শেষ হয় সব সময় বেদনাদায়কভাবে। নেহা তার অহংকার আর ভুল পছন্দের জন্য নিজের পরিবারটাই হারিয়ে ফেলল, আর যখন সে তার ভুল বুঝল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আর রবি সেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, ভেঙে পড়ার বদলে নিজেকে সামলে নিয়েছে আর নিজের পরিশ্রম আর সাহস দিয়ে এক নতুন পরিচয় তৈরি করেছে। এই কাহিনী থেকে আমাদের যা শেখা যায় সেটা হলো সম্পর্কের মর্যাদা বোঝো, আর জীবনে কখনো এমন কোনো পদক্ষেপ নেবে না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। এখন তুমি বলো, যদি নেহা ঠিক সময়ে তার ভুলটা সঠিক করে নিত, তাহলে কি তার জীবন বদলে যেতে পারত? আর রবি কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কাহিনীটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভাগ করো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।